লেখিকা রিমা বিশ্বাসের পূর্ণ যোগ। শরীর ভালো নেই পত্রলেখার, রোজ জ্বর আসে। ব্লাড টেস্টে তেমন কিছু ধরা পড়ে না, শুধু ব্লাড কাউন্টের এদিক সেদিক। হিমোগ্লোবিন অবশ্য বেশ কমেছে, শরীর দুর্বল। ডাক্তার বলেছেন হিমোগ্লোবিন যদি ওষুধে না বাড়ে তবে ব্লাড দিতে হবে। বাড়ির লোক সেই থেকে আতঙ্কে। পত্রলেখা অবশ্য তেমন আতঙ্কিত নয়। জ্বর ব্যাপারটা ওর খুব ভালো লাগে, একটা গা কাঁপুনি ব্যাপার। তা গায়ে কিছু চাপা দিলে বেশ আরাম হয়। গায়ে হাতে পায়ের ব্যথা আর ঘোর ঘোর ভাবটা একটা উপভোগ করার মতো বিষয়। জ্বর মন্দ নয়। খাওয়ার ইচ্ছে চলে যায় ঠিকই, কিন্তু খেতে সে এমন কিছু ভালোও বাসে না। পাতলা ঝোল বাড়ি থেকে যা বানিয়ে দিচ্ছে তা মন্দ নয়। তাছাড়া কিছুদিনের জন্য রোজকার প্রতিযোগিতা থেকেও যেন ছাড় পেয়েছে। সব বন্ধুরা চাকরি করছে, পত্রলেখার চাকরি নেই। সেজন্য পাড়াপড়শি আর আত্মীয় স্বজনের ঘুম নেই। এদের মাথায় বাজ পড়েছে পত্রলেখার একটা অন্ধকার ভবিষ্যতের কথা ভেবে। চাকরি নেই, তবে খাবে কি? আজকের দিনে বেকার মেয়েদের কিন্তু ভালো বিয়েও হয় না, এমন কথাও শোনাতে ছাড়ছিল না মাসি মামিরা। পত্রলেখা চাকরি চেষ্টা করেছে, কিন্তু ওর মন মতো চাকরি হয়নি। মূলত স্কুলের চাকরি চাইছিল, তা জোটেনি। সরকারি স্কুল দূরস্থ, বেসরকারি স্কুল কনভেন্ট এডুকেটেডদের নেয়, আর ও তো বাংলা মিডিয়ামের। আর যেসব জায়গায় ব্যাক অফিসে কাজ পেয়েছে, যেখানে যাতায়াত আর খাওয়া খরচ মিটিয়ে হাতে যা থাকবে, তাতে হয়তো সারা মাসে পেট পুড়ে ফুচকা খেতে পারবে। তাই সে চাকরি সে করেনি। তাছাড়া চাকরি জয়েনের প্রথম দিনই সিনিয়র কলিগের লাগাতার ওর প্রতি আগ্রহ, ওকে নিয়ে বেরোবার ইচ্ছে, এগুলো কেমন জোর করে অনৈতিকতার সঙ্গে সহবাস বলে মনে হয়েছিল। বিরক্তিতে চাকরিটা ছেড়ে দিয়েছে। বাড়িতে বলে এরকম আত্মবিশ্বাসের অভাব হলে কি করে চলবে? পালিয়ে যাওয়া কখনো জীবন যুদ্ধে জেতার পথ হতে পারে না। একজন বিরক্ত করছে বলে তুই ঘরে বসে থাকবি? বাড়ির লোক ওর এই হেরে যাওয়া প্রবৃত্তিতে বিরক্ত। পত্রলেখা জানে ও সুন্দর, আর এই সৌন্দর্য ওকে কখনো জেনুইন লোকের সন্ধান দেবে না। সব ফেক স্বার্থপরগুলো দেখনদারি চক্করে ওর আশেপাশে ঘুরবে। তাতে রাজি না হলে ও হবে নয় অহংকারী নয় ভীরু, যার সম্পর্কে যাওয়ার আত্মবিশ্বাস নেই। এখানে ইচ্ছেটা একেবারে উপেক্ষিত। সচরাচর নিয়মের বাইরে গেলেই তোমার সমস্যা আছে। এমনকি যারা মনে মনে এই নিয়মের বেড়াজাল থেকে নিজেদের বের করে আনতে চায়, তারা সামনে এরকম কাউকে দেখলে প্রশ্ন করে এর সমস্যা নেই তো? পত্রলেখার রুচির সঙ্গে কারো মিল খায় না, তাইও অসামাজিক। ও চাকরি করতে পারেনি, তাইও গবেট। পড়াশোনা হয়তো আধখ্যাচরা জানে। লাগাতার এই বাহ্যিক আক্রমণে একটা সময় ক্লান্ত পত্রলেখা যখন পরের পর জ্বরগুলো পেল, তখন যেন হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু এর মধ্যে বিড়ম্বনা হলো আর এক। কলেজ জীবনের বন্ধু তিশির জন্মদিন আসছে সামনের শুক্রবার। এরা সবাই চাকরি করে। বড় করে জন্মদিন পার্টি অর্গানাইজ করছে তিশি নিজে। কলেজ স্কুল কাছে দূরে যে যত বন্ধু আছে সবাইকে বলেছে। স্বভাবতই পত্রলেখাও আমন্ত্রিত। আর সে নিমন্ত্রণ পাওয়ার পর থেকে মনের ভিতরের যে অসামঞ্জস্য ভাব, তীর গতিতে বয়ে যাওয়া উত্তেজনায় যে ভরা প্লাবনের আগমন, তা কি কেবল তিশিকে গাউন পরে কেক কাটতে দেখবার জন্য? তা কি কখনো হয়? এ হলো এক পার্শ্ব প্রতিক্রিয়া। নির্ঝর নির্ঝর নির্ঝর, এ নাম উচ্চারণ করতে বুকের ভিতর তোলপাড় শুরু হয়। প্রায় 6 বছরের ক্রাশ। সেই ক্লাস 11 থেকে যখন একসঙ্গে গণেশ স্যারের মর্নিংয়ের ব্যাচে ফিজিক্স পড়তে যেত। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের আকর্ষণ বিকর্ষণের তত্ত্ব ছেড়ে পত্রলেখা তখন একজনকে কেন্দ্র করে কেবল পাক খেয়ে চলেছে। সে ছিল নির্ঝর। ছেলেদের স্কুলে সে ফার্স্ট হতো। পড়াশোনায় বেশ ভালো, কিন্তু সে প্রেমিক গোছের সস্তা টাইপের ছেলেদের মতো নয়, যারা পড়াশোনা বিসর্জন দিয়ে কেবল মেয়ে দেখে। আর মেয়েরা তাদের না দেখলে নিজেদের মধ্যে একটা জোট তৈরি করে শুধু মেয়েদের নিয়ে অশ্লীল আলোচনা করে। না, এরকম ছিল না নির্ঝর। অন্তত তাই মনে হতো পত্রলেখার। কারণ নির্ঝরের মধ্যে একটা প্রভাবশালী ব্যক্তিত্ব ছিল। পত্রলেখা অবশ্য সে সময় বয়স আন্দাজে একটু বেশি অপরিণত ছিল। ক্লাস 11-এও ছিল ছোট ছোট চুল। তাও আবার একদিন মা টাইট করে দুপাশে ঝুঁটি বেঁধে দিত। চেহারায় বাড়ন্ত ভাব কম, দেখলে মনে হতো ক্লাস 8 কি 9। যদিও সে সময় নির্ঝরের গড়নে কোনো শিশু সুলভ ভাব ছিল না। সে ছিল তারুণ্যে ভরপুর এক শক্তপোক্ত প্রাণ। এরপর হলো কলেজ। যদিও ইঞ্জিনিয়ারিংয়ে
ভর্তি হয়েছিল নির্ঝর আর পত্রলেখা কলেজে সায়েন্সের সাধারণ বিভাগে। তবু দেখা হয়েছে বহুবার, কখনো পুজোর গ্যাদারিংয়ে, কখনো বন্ধুর বাড়িতে বিজয়া করতে গিয়ে, কোনোবার হয়তো টিচার্স ডেতে গণেশ স্যারের বাড়িতে। কিন্তু কখনো পত্রলেখা বুঝতে দেয়নি মনের গহীনে লুকানো এক গভীর হ্রদের ভিতরের নির্ঝর নামক গুপ্তধনের খবর, যা অতি সন্তর্পণে ও আগলে রেখেছে। একবার মাত্র এই তিশিকেই বলেছিল নির্ঝর ওর ক্রাশ। তা শোনার পর থেকে তিশি অনেকবার কথা নির্ঝরকে জানাতে চাইলে বারবার ওকে আটকেছে। পত্রলেখা বলেছে, আমার দিব্যি রইল, যদি ওকে বলিস। ও হেসেছে, বলেছে, দিব্যি বুকে চেপে তবে মর মুখ পুরি। সেও প্রায় গত বছরে দিশার দিদির বিয়ের দিনের কথা, কিন্তু আজ কেন যেন মনে হচ্ছে তিশি সব বলেছে নির্ঝরকে। গেল বছর পুজোয় নির্ঝর আসেনি, এ বছরও নয়, তবে তিশির জন্মদিনে নিশ্চয়ই আসবে। প্রায় 2 বছর হতে চলল ও কলকাতায় আসে না, বা এলেও বন্ধুদের সঙ্গে ওর দেখা হয় না। আজকাল মুম্বাইতে আছে, কিন্তু তিশির জন্মদিনে ও আসছে, তা মন বলছে পত্রলেখার। ভাবতে ভাবতে দম বন্ধ লাগে, ভয় হয় ও যেতে পারবে তো। আজকাল একটা নতুন ডাক্তার দেখাচ্ছে, তার ওষুধে ভালো আছে, জ্বরটাও আসছে না। পত্রলেখা জানে না ওর ভবিষ্যৎ কী, জানে না আজীবন রুগ্ন হয়ে থাকবে কিনা, জানে না সন্তান ধারণ ক্ষমতা ওর লোপ পাবে কিনা। ও শুধু জানে ও একবার নির্ঝরকে দেখতে চায়। একবার বুকের ভিতরটা মুচড়ে উঠল ওর সঙ্গে অন্য কাউকে কল্পনা করে। ও কি এখনও আর সিঙ্গেল আছে? মুম্বাইয়ের মেয়েরা কত স্মার্ট, কত ট্যালেন্টেড। যারা বাড়ি ছেড়ে শহর ছেড়ে কাজ করতে গেছে, তাদের সকলের যোগ্যতা নিশ্চয়ই পত্রলেখার চেয়ে বেশি। ভাবতে ভাবতে চোখে ক্লান্তি নেমে আসে। মনে হয় এই রোগে ভুগে হাড়গিলে চেহারাটা নিয়ে ওর কি দরকার কালী পুজোর ঠিক আগে তিশির জন্মদিনে পেতনি সেজে যাওয়ার। হাসি পায় নিজের দুর্দশায়, করুণা হয় নিজের অসহায়তায়, রাগ হয় নিজের অক্ষমতায় যা ওকে সফল হতে দিল না। মুখের ওপর চাদর টেনে পত্রলেখা শোয়ে। কিছু পরে মা ঘরে ঢোকে, পায়ের পাতায় হাত বুলিয়ে আস্তে ডেকে তোলে। হালকা ঘুমটা ভাঙে পত্রলেখার, ভাবে মা বুঝি স্নান করতে ডাকছে, কিন্তু মা আজ অন্য কথা বলে। মা বলল, তিশির জন্মদিনে ঘুরে আসিস লেখু, তোর বাবা বলেছে তোকে বরুণদার গাড়িতে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। এভাবে দিনের পর দিন ঘরে আটকে থাকলে শরীর ভালো হবে কি করে? আনন্দে মন চঞ্চল করে ওঠে। সত্যি তো, এমন কি হয়েছে ওর যে বন্ধুর জন্মদিন পার্টিতে যেতে পারবে না? তারপর কানে বাজতে থাকে ওই নাম, নির্ঝর নির্ঝর। দুদিনের ভিতর সত্যি চাঙ্গা হয়ে ওঠে শরীর। পাশের বাড়ির বরুণ কাকার গাড়ির ব্যবসা, তার গাড়ি ভাড়া করে বাবা পৌঁছে দিয়ে এলো তিশির বাড়িতে। শরীর অসুস্থ, তাই ক্যাব বুক করার হাঙ্গামায় যায়নি বাবা। বলল চেনা ড্রাইভার, সে যত্ন করে নিয়ে যাবে, আবার দিয়ে যাবে। তিশিদের বাড়ির অবস্থা ভালো, তার ওপরও বিদেশি কোম্পানিতে চাকরি পেয়েছে। ওদের দোতলা বাড়িটা পুরো আলো দিয়ে সাজানো। পার্পেল রঙের স্ট্রিংগুলো দেখে দূর থেকে মনে হচ্ছে ইন্দ্রলোকের সভা বসেছে। গাড়িতে বসা পত্রলেখা পাশে বসা বাবার দিকে চাইল। কেন যেন মনে হলো বাবার বুক বেয়ে একটা চাপা দীর্ঘশ্বাস পড়ল। মনটা খুঁতখুঁতে হয়ে গেল। কেন দীর্ঘশ্বাস ফেললো বাবা? তিশিদের ভালো অবস্থা দেখে, না পত্রলেখার ভবিষ্যতে এমন আলো কোনো দিন নাও জ্বলতে পারে তা ভেবে? বাবার নৈরাশ্য শুষে নিল পত্রলেখার অন্তর্মন। তিশিদের বাড়িতে ঢুকতে আবার ভারী লাগলো শরীর। তিশি অনেক লোক বলেছে জন্মদিন না বিয়ে বোঝা দেয়। ওর আত্মীয়দের কেউ কেউ আছে স্কুল কলেজের প্রায় সব চেনা মুখ। এছাড়া আছে ওর অফিস কলিগ। তিশি জানে পত্রলেখা অসুস্থ, তাই খুব সজাগভাবেই ওকে ওর শোবার ঘরে নিয়ে এসে বলল, তুই কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নে, তারপর হলে আসবি। আমি নিয়ে যাব তোকে, কেমন? দাঁড়া। এদিক ওদিক চেয়ে দিনুর মা নাম ধরে তিশি ডাকে। কিছু পরে এক মাঝবয়সী মহিলা ছাপার রংচঙে শাড়ি গায়ে দাঁড়ালে তিশি বলল, ফ্রুট জুস এনে দাও। পত্রলেখার দিকে ফিরে বলল, ঠান্ডা চলে তো? পত্রলেখার একটা ড্রিঙ্ক দরকার ছিল, গলা শুকিয়ে আসছে। ওদের দোতলার সিঁড়ি চড়ে বলল, চলে। তিশি কাঁধে হাত রেখে বলল, বাবু তুই একটু বস, আমি একটু ওদিকটা দেখে আসি। মাথা নেড়ে ওকে আশ্বাস দেয় পত্রলেখা। তিশি চলে গেলে ওর দিকে চেয়ে থাকে। তিশি বেশ মোটা হয়েছে, তেমন ফর্সা। মেকআপ অতিরিক্ত করায় কেমন সেদ্ধ আলুর মতন দেখাচ্ছে ওকে। জন্মদিনের গাউনে দূর থেকে মনে হচ্ছে একজন অ্যাস্ট্রোনট এই বুঝি রকেটে চড়বে। মানুষ আজকের দিনে সাদামাটা থাকতে ভুলে গেছে। প্রলেপে প্রলেপে হারিয়ে যাচ্ছে সত্তা, ব্যক্তিত্ব।
সত্য, তিশি খুব ভালো মেয়ে, ভালো মনের মানুষ। তিশির এই মোড়কের দরকার ছিল না। সেদিকেই তাকিয়েছিল, কিন্তু তিশির শোবার ঘর লাগোয়া ছোট ব্যালকনি থেকে একটা হাওয়া স্রোত যেন ঠেলা মেরে গেল হঠাৎই। মনে হলো কেউ আছে ওখানে। পত্রলেখা উঠতে যাচ্ছিল কি তখনই ও পাশ থেকে যে প্রকট হলো তাকে দেখে বিকল হলো হৃদযন্ত্র। সামনে দাঁড়িয়ে নির্ঝর, মুখে নির্লিপ্ত হাসি লেপ্টে সে দাঁড়িয়ে, চোখে রিমলেস চশমা, দু পকেটে দুহাত। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এক পা দুপা করে এগিয়ে এলো পত্রলেখার দিকে। পত্রলেখার দম বন্ধ হওয়ার দশা, তাকিয়ে আছে বিস্ফারিত চোখে। নির্ঝর বলল, চেনা যাচ্ছে? গলার স্বর বেশ বদলে গেছে। নাকি ঠান্ডা লেগে গলা বসানো হয়েছে মশাইয়ের? জিজ্ঞেস করলো সে কথা। ঠান্ডা লেগেছে নিশ্চয়ই। না তো। সে কাঁধ ঝাঁকায়, প্রশ্ন করে, কেমন আছিস বল। ঘর অন্ধকার ছিল। ব্যালকনিতে ঝোলানো আলোর শিকলিতে যতটুকু বেগুনি আভা ছড়িয়েছিল ঘরটায়। পত্রলেখা একবার ভাবলো এ ঘরের আলোটা জ্বালে, কিন্তু পরক্ষণে নিরস্ত্র হলো নিজের রোগে ভুগে রূপটার কথা ভেবে। হালকা শ্বাস ফেলে বলল, ভালো নেই। নির্ঝর চমকালো যেন, প্রশ্ন করলো, কেন? জানি না কি হয়েছে, ডাক্তার বলছে কোনো কারণে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না। ও এই, আমি ভাবলাম কি না কি। তা আমার মনে হয় তোর পেটের সমস্যা। পেট থেকে অনেক রোগ হয় জানিস। কিছুদিন আমিও পেটের জন্য একজন গ্যাস্ট্রোকে। বলতে গিয়ে থামলো নির্ঝর। কিছুক্ষণ চুপ করে থেকে আবার কথা শুরু করলো। বলল, পত্রলেখা এদিকে আয়। তিশির শোবার ঘরের ঠিক পূব দিকের দেওয়ালের একটা বন্ধ দরজার দিকে দেখাচ্ছে নির্ঝর। কি আশ্চর্য, ওর কবে এসব খুনসুটি মার্কা বুদ্ধি ছিল? পত্রলেখা বলল, কেন, কি আছে ওদিকে? পর্দা সরিয়ে দরজাটা খুলে অবাক করে দিল নির্ঝর। একটা লম্বা প্যাসেজ, যা নাকি শেষ হয়েছে একটা ঘোরানো সিঁড়ির মুখে। সে সিঁড়ি একেবারে নিচে নেমে গেছে, যা মিশেছে চৌরাস্তার এক মুখে। বাড়ির পিছন দিক তাই জঙ্গল ঝোপঝাড় মিলে একটা ছোট্ট অযত্নে পড়া জমি। পত্রলেখা বলল, আজ কম দিন হলো না এ বাড়ি আসছি, কোনোদিন এ দরজা আবিষ্কার করিনি, বিশ্বাস কর। নির্ঝর হাসছে। নিচে যাবি এখন? ওদিকে তিশি কেক কাটার সময় যে বলল ডাকবে, তুই ওর কেক কাটা দেখবি? এগুলো কখনো দেখিসনি তাই না? কথাটা এমন কৌতুক মেশানো ছিল যে ফিক করে হেসে ফেলল পত্রলেখা। তারপর একেবারে ছেলে মানুষের মতো নেমে গেল নির্ঝরের সঙ্গে। বাড়ির পিছনের দিকে রাস্তাটা ফাঁকা, বেশ অন্ধকার। ঝোপঝাড়ের ওপর দূরের বাড়ির আলো পড়ে একদল ছায়ার সেনাবাহিনী তৈরি করেছে, যারা এক একজন এক এক কায়দায় বসে। দেখে সেরকম মনে হতে সে কথা বলল পত্রলেখা। যে কেউ ভয় পাবে দেখে বল। ভুরু নাচিয়ে নির্ঝর বলল, কি এই যে ছায়ার কারুকাজ, মনে হচ্ছে না সেনার দল? হঠাৎই দু কদম ওর দিকে এগিয়ে এলো নির্ঝর। চোখে চোখ রেখেছে পত্রলেখা। পত্রলেখার অন্তর্ভেদ করে সে নজর ওর মনের অন্তঃস্থল পর্যন্ত পৌঁছে যাচ্ছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে পত্রলেখার, বাড়ছে বুকের ধুকপুক। ওর হাতটা নিজের হাতে নিয়ে একটা কাগজ পুড়ে দিল নির্ঝর। ফ্যাসফেসে গলায় বলল, এখানে যাস। আর ঠিক সে মুহূর্তে পিঠে কারো স্পর্শ পেয়ে চমকে উঠল পত্রলেখা। দেখে সামনে জন্মদিনের গাউনে তিশি। বিস্ময়ে বলছে, এখানে কি করছিস তুই? আমি ওপাশে দরজা খোলা দেখে তো অবাক। এসব কার কাণ্ড তা তিশিকে জানাবে বলে সামনে তাকাতে বুক ছ্যাদ করে উঠল পত্রলেখার। সামনে কেউ নেই, জনমানব শূন্য রাস্তায় একা দাঁড়িয়েও। বুকের ভিতরটা হুহু করে উঠল তখনই। তিশির জন্মদিনের অনুষ্ঠান মিটলে ও যখন বরুণ কাকার গাড়িতে করে ফিরছে, তখন বাড়ি ফেরার পথে রেল লাইনের ওপরের একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকতে দেখল নির্ঝরকে। গাড়ি তখন গতি নিয়েছে, রাস্তা ফাঁকা, বুকে রক্ত হিম হওয়ার দশা। কারণ তিশির পুরো জন্মদিনের পার্টিতে নির্ঝর অনুপস্থিত ছিল। একটা সময় ওকে ব্রিজের রেলিংয়ের ওপর উঠে দুপাশে হাত লম্বা রেখে হাঁটতে দেখল। একবার হাঁটতে হাঁটতে ব্যালেন্স হারিয়ে ব্রিজের ওপাশে রেল লাইনে পড়তেও পড়ল না। ব্যালেন্স বাঁচিয়ে ব্রিজের রেলিং থেকে ঝাঁপ দিয়ে ব্রিজের এপাশে নামলো। তারপর ওর কায়দা মতো দু পকেটে হাত রেখে দাঁড়িয়ে হাসছে। গাড়ি সে সময় কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল, কারণ সামনে দুটো অটোয় ধাক্কাধাক্কি হয়েছিল। এখন গাড়ি আবার গতি নিয়েছে। পত্রলেখার সারা শরীর ঘামে ভেজা, শরীর খারাপ করছে। ও গাড়ি জানলার কাঁচ নামিয়ে মুখ বের করে দেখে। এবার দেখে নির্ঝরের মাথাটা টুপ করে পড়ে গেল। ওর দেহ দাঁড়িয়ে, হঠাৎ ঝুঁকে মাথাটা কুড়িয়ে হাতে ধরে দাঁড়িয়ে রইল। একটা ধরহীন দেহ, হাতে মাথা ধরে দাঁড়িয়ে। এ দৃশ্যে গাড়ির ভিতর জ্ঞান হারালো পত্রলেখা। অনেক রাতে জ্ঞান এলেও গায়ে তখন ধুমজ্বর। কানে মায়ের কান্নার আওয়াজ পেয়েছে শুধু। পরদিন অনেক বেলায় চোখ খুলে উঠে বসলে দেখে পায়ের কাছে মা বসে। ওকে দেখে উঠে এসে মাথাটা বুকে চেপে ধরে কাঁদতে লাগলো। পত্রলেখা ক্ষীণ গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছিল আমার? আবার জ্বর রে মা? মা চোখের জল মুছছে। পত্রলেখার আগের রাতের সব কথা মনে ছিল। এ মুহূর্তে এ কথা একজনকে না জানিয়ে পারছিল না। মা ছাড়া এখন কাকেই বা বলে? তাই একে একে বলল সব। সব শুনে মা বললেন, ভিতর ভিতর জ্বর ছিল। তাই
ওসব দেখেছিস মা? শরীর দুর্বল হলে মন আরো দুর্বল হয়, হয়তো হ্যালুসিনেশন। বিশ্বাস হচ্ছিল না পত্রলেখার এরকম হ্যালুসিনেশন আবার হয় নাকি। হঠাৎ মনে পড়ল একটা কাগজ দিয়েছিল নির্ঝর ওর হাতে, ও পড়ে সেটা ওর পার্সে রেখে দিয়েছিল। মাকে আপাতত পার্সটাই ওর কাছে এনে দিতে বলল। কাগজ কিন্তু আছে, তবে হ্যালুসিনেশন কি করে হবে? কাগজের ভাঁজ খুলতে একটা ডাক্তারের অ্যাড্রেসও পেল, কিন্তু তা কলকাতার নয়, আন্ধেরি, মুম্বাই। কি আশ্চর্য, এখন কি মুম্বাই যাবে নাকি পত্রলেখা? আর ঠিক তখনই ঘরে হইহুল্লোড় করে ঢুকলো বাবা। বলল, দেখো ডক্টর সুদর্শন বলছেন আপনাদের সকলের একটা চেঞ্জের দরকার, কিছুদিন বাইরে ঘুরে আসুন, দেখবেন মেয়ের হেলথের ইমপ্রুভ হবে। কি যাবি নাকি লেখু বুড়ি? বাবা কাছে এসে সস্নেহে মাথায় হাত বোলাতে লাগলো। বাবার পেটের ভিতর মুখ গুজে পত্রলেখা সে ছোট্টবেলার আবদারের সুরে বলল, মুম্বাই যাব বাবা, প্লিজ। মুম্বাই? প্রথমটা বিস্মিত হলেও পরক্ষণেই বাবা রাজি হয়ে গিয়ে বলল, তাই যাব মা, তাই যাব আমরা। যাওয়ার সুবিধা হলো আরও যখন বাবার অফিস কলিগ বিজয় দেশমুখ বলে দিলেন ওনার মুম্বাইয়ের ফ্ল্যাটে ওনার মা একা থাকেন। পত্রলেখার বাবা তার পরিবার নিয়ে কিছুদিন ওখানে থাকলে তার মার ভালো লাগবে। ভদ্রলোক বাড়ি নানা পুজো পার্বণে বহুবার এসেছেন পত্রলেখাদের বাড়িতে, তাই হয়তো এই আবেদন। পত্রলেখার বুকের ভিতর যদিও ধুকপুক এক রহস্য যেন তার সর্বক্ষমতা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে পত্রলেখাকে। এখানে পত্রলেখার কোনো ইচ্ছে শক্তি কাজ করছে না। নইলে এত খরচের ভিতর মধ্যবিত্ত পরিবারের হঠাৎ করে মুম্বাইয়ে ট্যুর সহজ নাকি? যদিও বিজয় দেশমুখের বাড়ি আন্ধেরিতে নয়, বড়িভালিতে। ওরা বড়িভালিতে দেশমুখের ফ্ল্যাটে গিয়ে প্রথমে ওঠে। সেখানে একদিন থেকে সুযোগ বুঝে পত্রলেখা ওর বাবাকে সেই ডাক্তারের কথা বলে যাকে দেখাতে বলেছিল নির্ঝর। নির্ঝরের অস্তিত্ব বাড়ির কেউ মানে না, তবু মেয়ের মন রাখতে সে ঠিকানায় একটা গাড়ি ভাড়া করে পত্রলেখাকে নিয়ে ওরা পৌঁছলো। সে ডাক্তারের চেম্বার ওয়েস্ট আন্ধারির একটা ঘিঞ্জি এলাকায়। চেম্বার বলতে বিশাল কিছু নয়, একটা ভাঙা বাড়ি যেখানে অজস্র মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে। পত্রলেখার গলা শুকিয়ে আসছে, মা বাবার মুখে হতাশার ছাপ স্পষ্ট। পত্রলেখা বুঝতে পারছিল না কি হতে চলেছে। 2 ঘন্টা টানা দাঁড়িয়ে থেকে আর পৌনে 1 ঘন্টা বসার জায়গা পেয়ে বসে থেকে ডাক্তারের সাক্ষাৎ মিলল। যদিও যা সাংঘাতিকভাবে আশ্বাস দিল তা হলো ডাক্তারবাবু নিজে। কারণ এই বিশাল জনমণ্ডলের ভিতর অনর্গল মারাঠি আর হিন্দি ভাষার ভিতর যা তৃষ্ণা মেটালো তা হলো ডাক্তারবাবুর কথা। ডাক্তারবাবু বাংলা করে বললেন, আরে আপনারা বাঙালি নাকি? এই ভাঙা বাড়ির চেম্বার যিনি করে চলেছেন বিগত 25 বছর ধরে, তার নাম রামতনু চৌধুরী, একজন প্রবাসী বাঙালি। পত্রলেখাকে ভালোভাবে পরীক্ষা করলেন উনি। পেট চেপে দেখে বললেন, লিভার স্প্লিন দুটোই বেড়েছে। বিলিরুবিন টেস্ট করা হয়েছে আগে? কমপ্লিট এলএফটি টেস্ট করানো হয়েছে। বাবা দুপাশে মাথা নেড়ে বললেন, খালি হিমোগ্লোবিন আর ব্লাড ডিফারেন্সিয়েট কাউন্ট। এখন তো বোন ম্যারো দিয়ে কী সব। বাবাকে থামিয়ে ডক্টর চৌধুরী বললেন, এগুলো করান, তারপর দেখছি। প্রেসক্রিপশন লিখতে লিখতে উনি বললেন, তা কলকাতার লোক এ চেম্বারের হদিশ পেল কি করে? কাকতালীয় না অ্যানি লোকাল রিলেটিভ? বলেই উনি একগাল হেসে হয়তো একটা প্রশংসার আশায় তাকালেন। পত্রলেখা বলল, আমার অনেক পুরনো বন্ধু নির্ঝর। ও বলেছিল। সঙ্গে সঙ্গে পেন রেখে খানিকের জন্য ভাবুক হলেন রামতনু চৌধুরী। দরজার দিকে স্থির দৃষ্টি ফেলে বলতে লাগলেন, নির্ঝর বোস, কম্পিউটার ইঞ্জিনিয়ার। such a lovely boy, he had such potential, কিন্তু শুধু জেলাসে ছেলেটা শেষ হয়ে গেল। ওরা বলছে সুইসাইড, বাট আমি বিশ্বাস করি না। ওর মেসের রুমমেট ওদের কপ চালেই সত্যি বেরোতো। ছেলেটা খুব ফ্র্যাঙ্ক ছিল আমার সঙ্গে। কয়েকবার বলেছিল প্রীতম আর আশুতোষ ওকে পছন্দ করে না। ওরা আবার একই অফিসে। আচ্ছা আপনারাই বলুন না, একটা সফল ইয়াং ছেলে কেন আত্মহত্যা করতে যাবে? পত্রলেখার সারা শরীর তখন ছেড়ে দিয়েছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। নির্ঝর মৃত? তবে ওর সঙ্গে সেদিন অতক্ষণ সময় কাটালো যে, সে কে? পত্রলেখা জিজ্ঞেস করলো, কতদিন হলো ওর এই ঘটনার? রামতনু বললেন, কম করে 3-3.5 মাস তো হবেই। আপনারা জানতেন না? অর্থাৎ জুলাইয়ের শেষাশেষিতে হয়েছে। আর ওর সঙ্গে নির্ঝরের শেষ দেখা হয়েছে অক্টোবরে, যখন ও মৃত। পত্রলেখা শুধু বলল, খুব কাছের বন্ধু ছিল, তাই এক এক সময় গুলিয়ে যায়। ডক্টর চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেললেন। এদিকে সারা রাত আর ঘুম হলো না পত্রলেখার। রামতনুর অ্যাসিস্ট্যান্ট এসে ওর ব্লাড কালেক্ট করে নিয়ে গেছে। শরীর দুর্বল, কিন্তু মন বলছে এখানেই শেষ নয়। ওর মৃত্যুর খবর শোনাবার জন্য নির্ঝর ওকে এত দূরে টেনে আনেনি। এর অন্য আরেকটা অধ্যায় এখনো খোলা বাকি। তাই ঠিক করলো এখানকার কোনো লোকাল ডিটেকটিভ এজেন্সির সঙ্গে ওকে খুব শীঘ্রই যোগাযোগ করতে হবে, নইলে তথ্য প্রমাণ সব লোপাট হলে আর কিছু করার থাকবে না। গুগল সার্চ করে একটা নাম্বার পেল পত্রলেখা। তাদের সঙ্গে যোগাযোগ করে সব বললে ইনভেস্টিগেটর বললেন,
যে কোনো কেসেই একটাই কি ওয়ার্ড থাকে, তা হলো অবজারভেশন। এখানে ক্লু যদি নির্ঝরের মেসের ছেলে প্রীতম আর আশুতোষ হয় তবে ওদের ওপর কড়া নজরদারি করতে হবে। পত্রলেখা এ বিষয়ে কত আর বাবার থেকে টাকা নেবে, তাই নিজের সোনার দুল জোড়া এখানকার একটা লোকাল সোনার দোকানে বন্ধক রেখে টাকা তুলল। কাজ শুরু হলো ওই মেসের দুই ছেলের ওপর নজর রাখার। বেশ কিছুদিন একইভাবে নজর রাখার পর জানা গেল ওরা প্রতি উইকেন্ডে একটা বিয়ার বারে নিয়ম করে যায়। এজেন্সি থেকে ডাক পড়ল পত্রলেখার। বলা হলো ওদের পেট থেকে সত্যি বের করতে হলে অ্যালকোহলের সঙ্গে একজন বার ডান্সার চাই, যে ওদের পেট থেকে কথা বের করবে, শুধু নয় তা ওদের আড়ালে রেকর্ডও করবে। পত্রলেখা চাইলে সেখানে থেকে পুরো ব্যাপারটা দেখতে পারে। পত্রলেখা রাজি হলো। ওর ব্লাড রিপোর্ট তখন এসে গেছে। হাই বিলিরুবিন, ডক্টর বেড রেস্ট নিতে বলেছে, কিন্তু রেস্ট নেওয়ার মন মানসিকতা এখন আর কই। বারডার স্যার ওদের যে টেবিলে নিয়ে বসেছে তার উল্টো দিকে টেবিলে বসে পত্রলেখা, সঙ্গে একজন সিআইডি এজেন্ট আর লোকাল থানার পুলিশ। বারডার স্যার তার আবেদনপূর্ণ দৃষ্টিতে কয়েক পেগ এগিয়ে দেয়, বলে, আপ লোগ জিম जाते हो, बॉडी शॉडी तो नहीं बनी है, चाहोगे फिर भी मुझे प्रोटेक्ट नहीं कर पाओगे। आशुतोष ওর ডান হাত মুড়ে বাইসেপ বোঝাতে চায়। মেয়েটি হাসে, দেখকার চাম্পু লাগতে হো। আশুতোষ বিব্রত হয়ে আশেপাশে তাকায়। সে এক প্যাকে চুমুক বসায়, দৃষ্টিতে মাদক এনে বলে, ইউ গাইজ ডোন্ট হ্যাভ দ্য কারেজ টু ফাইট লাইক দ্য হিরোজ ইন হিন্দি মুভিজ। দেয়ার আর মেনি মেন হু হ্যাভ ব্রেভলি ফট ফর দেয়ার রাইটস, বাট ইউ গাইজ লাইক kittens who shiver in fear after hearing such things। কথাটায় আশুতোষ জামার হাতা গুটিয়ে হিসিস বলল, तुम नहीं जानती हम कितना दूर जा सकते हैं। लास्ट समय बार डांसर একটা তাস ওর মুখের উপর ছুঁড়ে দিয়ে বলল, डोंट फूल मी, तुम कुछ नहीं कर सकते, तुम्हारा बेली देखो कैसा शांट की तरह, कोई पीछा करेगे तो वही। কথা অসমাপ্ত রেখে সুন্দরী বার ডান্সার হাসিতে লুটিয়ে পড়ে আর সামনের লোকটিকে তার অবস্থার বুঝিয়ে দেয়। প্রীতম বেশ চালাক, সে উঠে যাচ্ছিল। আশুতোষকে উঠতে বলে চাপা গলায় বলল, নো নিড বি টু ফ্র্যাঙ্ক। মেয়েটি হাসি চেপে বলল, बोथ आर लूजर्स, इन लोगों का डर लगता है, ये लोग क्या मर्द बनेंगे। आशुतोषेर हठाৎ কি হলো যে ও ফোঁস করে উঠে বলল, तुझे नहीं पता, कुछ महीने पहले हमने अपने ही दोस्त निर्झर बोस को ब्रिज से नीचे फेंक दिया था, वो भी जिंदा। पता है क्यों? क्योंकि वो तरक्की कर रहा था, हमसे ज्यादा मिल रहा था उसको। इवन उसका नाम कनाडा जाने के लिए भी रिकमेंड किया गया था, और गया साला कनाडा, लेकिन शरीर इंडिया पर छोड़कर। बोलते बोलते फिक फिक করে হাসতে হাসতে আশুতোষ অট্টহাসিতে ফেটে পড়ল। মুহূর্তে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো লোকাল এজেন্সির ইনভেস্টিগেটর আর লোকাল থানার পুলিশ। আশুতোষ আর প্রীতম থতমত খেলো। ওদের এক মুহূর্ত সময় না দিয়ে জিপে তুলল পুলিশ। পুলিশের কাস্টাডিতে এলো ওরা। বাজেয়াপ্ত হয় ওদের ফোন। সেদিনের ফোনের লোকেশন ট্রেস করে দেখা গেল নির্ঝরের মৃত্যুর সময় ওরা ওই ব্রিজেই ছিল, যেখান থেকে ওরা ফেলে দিয়েছিল নির্ঝরকে। নির্ঝরের গলার সোনার চেন, যার লকেটে ওর মায়ের ছবি ছিল, তাও পাওয়া গেল মেস তল্লাশি করে আশুতোষের সুটকেস থেকে। ডিটেকটিভ এজেন্সির তরফ থেকে বলা হলো, পিনাল কোডের 302 ধারা ফাইল করা হবে ওদের এগেনস্টে, যাতে ফাঁসি বা আজীবন কারাবাস হয় ওদের দুজনের। এই পুরো ঘটনা মিটতে 15 দিন মতো সময় লাগলো, যদিও কেস এখনো পেশ হয়নি। তা লম্বা প্রক্রিয়া। পত্রলেখা বাড়ি ফিরে এসেছে। ডক্টর রামতনু চৌধুরী ঠিক ডায়াগনোসিস করেছিল, বিলিরুবিন কমে হিমোগ্লোবিন বেড়ে গেছে পত্রলেখার। এখন সে ভালো আছে। বরুণ কাকার গাড়িতে ফিরছিল আরেকদিন। বাড়ির সকলের সঙ্গে গিয়েছিল মামার মেয়ের বিয়েতে। রেল লাইনের ওপরের ব্রিজে আসতেই সজাগ হয়ে আসে ওর ইন্দ্রিয়। ব্রিজের রেলিংয়ে দেখতে থাকে এক মনে। গাড়ি হুশ করে বেরিয়ে যায়, কিন্তু কাউকে দেখতে পায় না পত্রলেখা। পার্স খুলে সেদিনের কাগজটা বের করে আবার। ভাঁজ খুলতে আটকে ওঠে আরও একবার। এখন আর ডাক্তারের চেম্বারের নাম ঠিকানা কিছুই লেখা নেই, পুরো একটা ব্ল্যাঙ্ক পেপার। শরীর অস্থির অস্থির করে পত্রলেখার। গাড়ির সিটে হেলান দেয়। বাড়ি পৌঁছতে একে একে মা বাবা গাড়ি থেকে নেমে চলে গেলে পত্রলেখা যখন গাড়ি থেকে নামছে তখন মনে হলো একটা ঠান্ডা হাওয়া যেন ঠেলা মারলো। পিছন ফিরতে বুক ধক করে উঠল, একেবারে নাকের ডগায় যেন। হ্যাঁ, এতটাই কাছে দাঁড়িয়ে নির্ঝর। রিমলেস চশমা, দু পকেটে হাত রেখে দাঁড়িয়ে, হাসি হাসি মুখ, ফ্যাঁসফেঁসে গলায় বলল, দেখা হবে, আমি ভালো জায়গায় আছি, আমায় নিয়ে মন খারাপ করিস না। তারপর ওর মাথায় হাত রাখলো নির্ঝর, আর সেখানেই অচৈতন্য হয়ে পড়ে গেল পত্রলেখা। বাড়ির লোক ধরাধরি করে ধরে এনে খাটে শোয়ালো। রাতটা গভীর ঘুমের ভিতর পার হলো। সকাল হলে শরীর একেবারে ঝরঝরে, বুকের ভিতরটা খুব হালকা। মাথার কাছে একটা পালক উড়ে এসে পড়তে দেখলো। মা ঘরে ঢুকে চিন্তিত মুখে জিজ্ঞেস করলো, শরীর কি আবার খারাপ করলো লেখু? একগাল হেসে পত্রলেখা বলল, আর চিন্তা করো না মা, আজ থেকে আমার দায়িত্ব আরেকজনকে দিয়ে দিয়েছি।
একটা নিঃশ্বাস ফেলে সে পালক বুকের কাছে ধরল পত্রলেখা। প্রেম পূর্ণতা পায়নি ঠিকই, কিন্তু অপূর্ণতাও যোগ রেখে দিল আজীবনের। বিপদে আপদে সুখে দুঃখে আনন্দে হতাশায় একজন সর্বক্ষণ থাকবে, থাকবে শুধু ওর জন্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।